Hello student, I am Govindo. Welcome to GS Academy application. Student, তোমাদের GS Academy অ্যাপ্লিকেশানে যে ব্যাচটা চলছে এসএসসি এবং রেলওয়ে স্পেশাল, সেই ব্যাচের আজকে রিজনিং ক্লাসে আমরা শিখব 4 নম্বর মক টেস্ট। এই 4 নম্বর মক টেস্টের সলিউশন কিন্তু আমরা এই ভিডিওতে করব। যে মক টেস্টটা অলরেডি আমরা আমাদের অ্যাপ্লিকেশানে কিন্তু আপলোড করে রেখেছি। তোমরা আশা করি সকলেই পুরোপুরি টেস্টটা দিয়েছো এবং টেস্টটা দেওয়ার পর অবশ্যই কিন্তু অ্যান্সার কি মিলিয়ে নেবে এবং তারপরে তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। তো আজকের প্রথম ক্লাস কি বলছি, আজকের প্রথম কোশ্চেন কি বলছে স্টেটমেন্ট কনক্লুশনের উপর। দেখো, স্টেটমেন্ট কনক্লুশন অনেক ছেলে মেয়ে আছে ভিন্ন ভিন্নভাবে করে থাকে। একটা হলো ভেন ডায়াগ্রাম আর একটা হলো 50-100 মেথডের মাধ্যমে। তো আমরা এখানে মূলত ভেন ডায়াগ্রামের মাধ্যমে সলভটা করে ফেলি আর পরবর্তীকালে 50-100 দিয়েও আমরা এর সলিউশনটা করব। কি বলছে স্টেটমেন্ট, বলছে অল রিভার আর লেক। তাহলে যত রিভার আছে সবাই কিসের মধ্যে ঢুকে গেল? লেকের মধ্যে ঢুকে গেল। এই হলো প্রথম স্টেটমেন্ট। এটা দ্বিতীয় স্টেটমেন্ট বলছে সাম লেক ইজ সি। কিছু লেক সি, সমুদ্র। তাহলে এইভাবেও একটা ছবি আঁকতে পারি সমুদ্রের। আবার তুমি চাইলে আর একটুখানি ভিতরেও ঢুকিয়ে দিতে পারো সমুদ্রকে, মানে সমুদ্রকে আমি এইভাবেও আঁকতে পারতাম কিছুটা আরকে নিয়ে। এর পরের স্টেটমেন্ট কি বলছে সাম সি ইজ ওশিয়ান। তাহলে এই যে সি যেটা লিখলাম এর মধ্যে কিছুটা সি আবার ওশিয়ান, তাহলে এর ভিতরেও আঁকতে পারি, ভিতরেও এখানেও আঁকতে পারি ওশিয়ানটা। ঠিক আছে, যেমন কিছু রিভার যে সি নয়, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণটাই ভুল। তাহলে অপশান মানে প্রথম কনক্লুশন কিন্তু হবে না। দ্বিতীয় কনক্লুশন কি বলছে সাম লেক ইজ ওশিয়ান। কিছু লেক নাকি ওশিয়ান, হ্যাঁ এই ছবিতে হবে কিছু লেক ওশিয়ান, কিন্তু এই ছবিতে কিছু লেক কিন্তু ওশিয়ান হবে না, এই ছবিটার ক্ষেত্রে হবে না। তাহলে আমি বলবো যে এটাও 100% সত্য কিন্তু নয়। তাহলে যেহেতু দুটোর ক্ষেত্রেই আমি দেখছি দুটো 100% সত্য নয়, তার জন্য আমরা কিন্তু এখানে নাইদার ওয়ান নর টু অর্থাৎ অপশন সিতে টিক করব। ঠিক আছে, এরপর চলে আসি পরের কোশ্চেনে। ও এফ ইজ ইকুয়াল টু কি বলছে 3IS ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা যদি 50-100 দিয়ে করতে, তাহলেও কি যারা যারা করেছো 50-100 দিয়ে বা করোনি তারা অবশ্যই ইউটিউবে চলে যাবে, দেখবে যে এই ধরনের যে আমি 50-100 মেথডের দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট করেছি ফ্রিতে। তো 50-100 দিয়ে করলেও খুব ইজিলি তোমরা এই সমস্ত কোশ্চেন কিন্তু পার করে যাবে। কি বলছো অল মানে তোমরা সবাই জানো 100 হয়, আর পজিটিভ সেন্সে কি আসে, পজিটিভ সেন্সে এটা 50 আসে, তাই না? আর সামের ক্ষেত্রে এটা 50 আসে, আর এটা পজিটিভ সেন্সে এটাও 50 আসে অবজেক্টটা। সামের ক্ষেত্রে এখানে 50 আসবে আর এখানেও 50 আসবে, কিন্তু কনক্লুশনে রয়েছে কি নেগেটিভ। তাহলে সমস্ত স্টেটমেন্ট পজিটিভ হলে কনক্লুশন নেগেটিভ টানা যায় না, প্রথমেই ভুল হয়ে গেল। আর দ্বিতীয় কনক্লুশনে কি আছে লেক আর ওশিয়ানের সম্পর্ক। লেক আর ওশিয়ান কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমি? লেক আর ওশিয়ান দেখতে পাচ্ছি প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা সব। ও আচ্ছা, লেক তো দ্বিতীয়টাই আছে, তৃতীয়টাই আছে এবং সি কমন। ভালো করে বোঝো, দ্বিতীয় স্টেটমেন্ট আর তৃতীয় স্টেটমেন্টে কি আছে বলো? দ্বিতীয় স্টেটমেন্ট আর তৃতীয় স্টেটমেন্টে আছে লেক। কি আছে? এই যে লেক রয়েছে এখানে দ্বিতীয়টাই।
আর তৃতীয়টা আছে এই ওশিয়ান, এবং এদের মধ্যে কমন কি সি, সি কমন, কিন্তু সি কে কাটতে গেলে অন্তত একটা সি এর মাথায় 100 থাকার দরকার, কিন্তু যেহেতু এখানে একটা সি এর মাথাতেও 100 নেই, তাহলে আমি দেখেই বলে দেবো এটাও কিন্তু হবে না। দুটো জাস্ট অবজারভেশনেই তুমি কিন্তু বলে দিলে দুটোর মধ্যে কোনোটাই কিন্তু ফলো করবে না। খুব সহজ 50 দিয়ে করাটা। এরপরে কি বলছে অফ, অফ বলেছে 3। আচ্ছা, অফ কি 3 কিভাবে পাওয়া যাচ্ছে? ও মানে হলো 15 আর এফ মানে কত 6, 15 আর 6 কত হয় 21। আচ্ছা 21 যদি হয় তাহলে 2 আর 1 কত হয়? 2 আর 1 কিন্তু 3টা আমি পেয়ে যাই। তাহলে এম আমার কত বলো? এম হলো 13 আর ই কত? ই হলো 5, 13 আর 5 কত হয় 18, তার মানে 8 আর 1 9। অপশন এ হলো সঠিক অ্যান্সার। তার পরের প্রশ্নটা কি বলছে দেখে নাও ঝম করে। বলছে যে বিবৃতিগুলোর ভিত্তিতে কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্ণয় করো। স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কি স্টেটমেন্ট দিয়েছে? তিনটে চারটে পাঁচটা স্টেটমেন্ট দিয়েছে, তার ভিত্তিতে আমাকে কিন্তু কোনটা সঠিক সেটা আমাকে বের করতে হবে। আগামী মাসে 5টি ভিন্ন শহরে ভ্রমণ করবে কারা কারা? 5 বন্ধু, বিকাশ, নিধি, রাজ, সমীর আর সাই। বলছে বিকাশ বেঙ্গালুরু যাবে, তাহলে এখান থেকে কি পেলে তুমি? বিকাশ বেঙ্গালুরুতে যাচ্ছে, ঠিক আছে। বলছে নিধি দিল্লি বা সুরাটে যাবে না, তাহলে নিধি দিল্লি বা সুরাটে কিন্তু যাচ্ছে না, দিল্লি বা সুরাটে যাচ্ছে না। আর কি বলছে রাজ আবার মুম্বাই বা গুয়াহাটি কোনোটাতেই যাবে না, তাহলে রাজ আমার কি কি কোথায় কোথায় যাবে না? মুম্বাই আর গুয়াহাটি কোনো জায়গায় কিন্তু যাবে না। তাহলে আমি কি এখান থেকে এই যে স্টেটমেন্টগুলো দিল এইটুকু থেকে অন্ততপক্ষে এইটা বুঝে গেলাম যে 5খানা শহরের নাম কি, যার মধ্যে এক জায়গায় কিন্তু চলে গেছে, বেঙ্গালুরুতে একজন কিন্তু ফিক্সড হয়ে গেছে। তাহলে কোনটা কোনটা পড়ে আছে? দিল্লি, সুরাট, মুম্বাই, গুয়াহাটি। আচ্ছা, এইবার বলছে যে সায় আর নিধি কেউই গুয়াহাটি যাবে না। আচ্ছা, সায়ও যাবে না গুয়াহাটি, সাই বলে আরেকজন কারোর কথা বলছে। সাই ও নিধি কেউই কিন্তু গুয়াহাটি যাবে না। এই গুয়াহাটিতে কারা যাচ্ছে না? সায়ও যাবে না, আবার নিধিও যাবে না। আচ্ছা, নিধি যাচ্ছে না মানে এই যে নিধির কথা তো আগে বলেছিল তাই না? নিধি দিল্লি আর সুরাটে যাবে না, তাহলে নিধি যদি গুয়াহাটিতেও না যায়, তাহলে নিধি কিন্তু ফিক্সড হয়ে গেল মুম্বাই। নিধি কিন্তু ফিক্সড হয়ে গেল কোথায় যাচ্ছে? নিধি মুম্বাই। কেননা নিধি তো না দিল্লি, না সুরাট, না গুজরাট, তাহলে কোথায় যাবে? নিধি একটাই তো পড়ে রয়েছে, মুম্বাইতে যাবে নিধি, কনফার্ম হয়ে গেল। গুয়াহাটি উইল বি ভিজিটেড বাই সমীর। আচ্ছা, গুয়াহাটি তো নিধিও যাচ্ছে না, আর একটা ছেলের কথা বলেছিল সেও যাচ্ছে না, তাহলে সমীর বলে একটা নতুন ছেলে আছে, সে যেতে পারে। SAMEER, সমীর, এ যেতে পারে, এটা হলেও হতে পারে। চলো দেখি পরেরগুলো। দিল্লি উইল বি ভিজিটেড বাই নিধি, দিল্লিতে কি নিধি যাবে? তোমার তো বলেই দিয়েছিল যাবে না দিল্লিতে তো নিধি যাবেই না, তাহলে এটা তো কাটা একদম জলজান্ত। নিধি উইল নট বি ভিজিটেড মুম্বাই, নিধি উইল নট ভিজিট মুম্বাই, নিধি তো মুম্বাইতে যাবেই, এটাও কনফার্ম হয়ে গেছে অলরেডি, এই যে নিধি মুম্বাইতে যাচ্ছে, তাহলে এটাও ঠিক নয়। রাজ উইল নট ভিজিট সুরাট আর দিল্লি, রাজ নাকি সুরাট আর দিল্লি যাবে না, না না না, রাজ মুম্বাই আর কি গুয়াহাটি যাবে না, তার মানে রাজকে অবশ্যই দিল্লি বা সুরাট কোনো একটা জায়গায় যেতে হবে। তাহলে অপশান ডিও আমার কাটা হয়ে গেল, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। কি বলছে তার পরের প্রশ্নটা দেখে নেওয়া যায়। বলছে যে 3, 8, 2, 5, 1, 6, 4, 0, 7, 9, তাহলে লিখে নিই 3, 8, 2, 5, 1, 6, 4, 0, 7, 9। বলছি এমন সংখ্যাগুলো মানে জোর খুঁজতে হবে যাদের প্রতিটির মধ্যে ততগুলোই সংখ্যা রয়েছে যতগুলো নাকি আমাদের এমনি সংখ্যা ধারাক্রমে আছে। বলছে উভয় দিক থেকে এই জিনিসটা গণনাটা করতে হবে। তাহলে চলো আমরা গণনা করতে থাকি। 3 থেকে যদি গুনি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কোনোটা মিলল না। 8 থেকে গুনি 8, 9, 10 নেই, হবে না। 2 থেকে গুনি 2, 3, 4,
2 3 4 5 হচ্ছে না, 6 7 8, ও এটা হয়ে গেছে। 2 থেকে 9 দেখো তো, 2 এর পরে মনে করো এখানে 3 বললে, 4 বললে, 5 বললে, 6 বললে, 7 বললে, 8 বললে, 9, এই যে মিলে গেল। তার মানে কোথায় গিয়ে মিলল? 9 তে গিয়েই মিলল। এবং তুমি বলবে 2 আর 9 এর মধ্যে কটা সংখ্যা আছে? 2 3 4 5 6 7 8, মানে 6টা সংখ্যা আছে। দেখো তো এখানেও 6টা সংখ্যা আছে, এখানে 1 2 3 4 5 6। এটা বলতে চেয়েছে যে এমন জোড় বানাতে হবে দুটো সংখ্যার, যার মধ্যে আমরা যে সংখ্যামালা পড়ি না 1 2 3 4, যতগুলো সংখ্যা আছে ঠিক ততগুলো এর মধ্যেও সংখ্যা পাবে। 2 হলো, 5 এর পরে 6 ডাইরেক্ট যদি থাকতো হতো, এটা হবে না। 6 7 হবে না, এগুলো একটা হবে না। আচ্ছা পিছন দিক থেকে দেখি এবার, 9 10 11 তো হবেই না, 7 8 9 বড় নেই, 0 1 2 3 4 5, না একটাও মিলছে না। 6 7 না, 6 7 8 না, 1 2 3 4 না, হচ্ছে না। 5 6 7 না, আর হবে না। তাহলে অনলি 1, ঠিক আছে। একমাত্র একটাই আছে যেখানে সংখ্যা দ্বারাই ঠিক যতগুলো সংখ্যা আছে, আমাদের এই সিরিজেও ঠিক ততগুলোই কিন্তু সংখ্যা আছে, ঠিক আছে। তো চলে আসি আমরা তার পরের প্রশ্নে। কি বলছে? 150 জন পরীক্ষার্থীর মধ্যে প্রত্যেকে ক্রিকেট, ফুটবল আর হকি এর অন্তত একটি পছন্দ করে। এই যে খেলাগুলো রয়েছে এদের মধ্যে অন্তত একটা পছন্দ করে 150 জন শিক্ষার্থী। 74 জন ক্রিকেট পছন্দ করে, 67 জন ফুটবল পছন্দ করে, 81 জন হকি পছন্দ করে, আর 16 জন ক্রিকেট আর কি বলছে যে শুধু, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, 16 জন শুধু ক্রিকেট আর ফুটবল পছন্দ করে, 14 জন শুধু ফুটবল আর হকি পছন্দ করে, 18 জন বলছে ক্রিকেট ও হকি শুধুমাত্র সেটা পছন্দ করে। তাহলে কতজন তিনটি পছন্দ করে, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি একটা যে ছবিটা আঁকতে চাইছি সেখানে অ্যাকচুয়ালি 3টে গেম পছন্দ করা ব্যক্তিরা রয়েছে, 3টে গেম। তাহলে আমরা প্রথমে বলবো যে ক্রিকেট। ক্রিকেট মনে করো যদি এটাকে আমি বলি ক্রিকেট, তাহলে সেটা পছন্দ করে কতজন? ক্রিকেট পছন্দ করে 74 জন। আর এটাকে যদি বলি আমি ফুটবল, তাহলে ফুটবলটা পছন্দ করে কতজন? 67 জন। আর এটাকে যদি বলি হকি, তাহলে হকি পছন্দ করে কতজন? 81 জন, ঠিক আছে। তার মানে পুরো গোলটাই কিন্তু, এখানে পুরো গোলটাই কিন্তু হকি, পুরো গোলটাই। এখানে পুরো গোলটাই ফুটবল, আর এখানে পুরো গোলটাই কিন্তু কি ক্রিকেট, পুরো গোলটাই ক্রিকেট। তাহলে এইবার যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখো এখানে বলেছে শুধু, শুধু কি যেন বলেছে, এই যে 16 জন শুধু ক্রিকেট আর ফুটবল পছন্দ করে। ক্রিকেট আর ফুটবলের কমন এরিয়া কোনটা? এই যে হলো কমন এরিয়া, কিন্তু শুধু ক্রিকেট আর ফুটবল কিন্তু, ঠিক আছে। আর এই দিকেরটুকু নিয়ে নিলে, এইটুকু যদি তুমি নিয়ে নিতে তাহলে কি হয়ে যেত, সেটা হকির মধ্যেও আবার ঢুকে যেত। তাহলে এইটুকু পছন্দ করে কারা? 16 জন। ঠিক একইভাবে বলেছে শুধু ফুটবল আর হকি, তাহলে ফুটবল আর হকি শুধু যেটা, তার মানে সেটা এইটুকু। এটা পছন্দ করে কতজন? এটা ফুটবল আর হকি, তাই তো, 14 জন। আর কি বলছে, ক্রিকেট আর হকি পছন্দ করে, ক্রিকেট আর হকি মানে এই জায়গাটা শুধুমাত্র, এটা পছন্দ করে কতজন? এটা পছন্দ করে 18 জন, ঠিক আছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে এই মাঝখানের জায়গাটা, অর্থাৎ মাঝখানের জায়গাটা মানে কি 3টে খেলায় পছন্দ করে কতজন, সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই মিডিলের পোর্শনটা কিন্তু আমাকে এখানে বার করতে হবে, তাই তো, মিডিলের পোর্শনটা। তাহলে তুমি বলবে যে দাদা এইখানে যে 74 67 আর 81 আছে, তাদেরকে যদি আমি নিই, ভালো করে বুঝবে, হ্যাঁ, 74 74 67 আর 81 যদি আমি পুরোপুরি নিই, তাহলে তুমি বলবে যে 74 যখন নিয়েছিলাম তাদের মধ্যে এই 16 জন ছিল, আবার 67ও যখন নিয়েছিলাম তাদের মধ্যে এই 16 জনও ছিল। তার মানে 16 জন, দেখো ক্রিকেট ফুটবল যেহেতু দুটোর মধ্যে আছে না, তাহলে এই 16 জনকে ডবল কাউন্টিং হয়েছে। তাহলে ডবল কাউন্টিং হয়েছে মানে 16 জনকে বাদ দিয়ে দাও,
বুঝেছো? তারপরে একইভাবে বলবে দাদা যখন 81 আর কত 67 নিয়েছিলাম, 81 আর 67 নিয়েছিলাম, তখন এদের মধ্যে 14 জনকে এই 67 মধ্যেও কাউন্ট করেছি, 14 জনকে 81 মধ্যেও কাউন্ট করেছি, তাহলে এরাও ডবল কাউন্ট হয়েছে, তাহলে 14 একটা কাউন্ট বাদ দিয়ে দাও। ঠিক একইভাবে 18টাও একবার বাদ হয়ে যাবে, কেননা ডবল কাউন্ট হয়ে গেছে। কিন্তু ভিতরে যে এই যে সবুজ কালার যেটুকু করেছি, এই ভিতরের যে পোর্শনটা, এটা যখন আমি 74 নিয়েছি তখন একবার কাউন্ট হয়েছে, ঠিক আছে? 67 যখন নিয়েছি তখন একবার কাউন্ট হয়েছে, আবার 81ও যখন নিয়েছি মানে এই বড় গোলটা তখনও একবার কাউন্ট হয়েছে। মানে এর ভ্যালু যদি আমার এক্স হয়, এটাই তো সবাই পছন্দ করে, এই এক্সের ভ্যালু, এটা যদি এক্সের ভ্যালু হয়, তাহলে এই যে সবুজ কালারের পোর্শনটা ভিতরের একদম, এইটা কিন্তু 3 বার কাউন্টিং হয়ে গেছে। কতবার কাউন্টিং হয়ে গেছে? 3 বার। তাহলে তুমি বললো তো একবার কাউন্ট করা দরকার ছিল, কিন্তু 3 বার যেহেতু কাউন্ট হয়ে গেছে, তাহলে 2 বার বাদ দিয়ে দাও। কতবার বাদ দিয়ে দাও? 2 বার বাদ দিয়ে দাও। তাহলে হবে কি, তার মানে সবাই একবার করে কাউন্ট হলো, আর একবার করে কাউন্ট হলো মানে 150 জন। কতজন কাউন্ট হলো? 150 জন। তাহলে তুমি বলবে যে 74, 67 আর 81 যোগ করে তার থেকে বাদ দেবো 16, 14 আর 18। তাহলে এটা যোগ করে নিই, 4 একে 5, 7 5 12, 2, 8 আর 6 14, 14 আর 8 এ 8 আর 16, 16 আর 6 22, 222। তার থেকে বাদ যাবে 14, 16, 30, 40, 48 বাদ যাবে এখানে। তাহলে এখানটা হলো কত? তুমি বলবে যে 8 আর 4 এ 12, এখানে 4, 5, 7, 5, 12, 174। তাহলে 174 মাইনাস 2x ইকুয়াল টু 150। তাহলে পরের লাইনে আমি বলবো 2x ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, আর 150 এই পাশে এসে বাদ গেলে 24 হবে। তাহলে x ইকুয়াল টু কত হবে? 12 দুগুণী 24। তাহলে কোথায় 12 আছে? অপশন সি কিন্তু আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের আমাদের কোশ্চেনে। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এম এন এম কিউ একটা সিরিজ দিয়েছে, এটা মেলাতে হবে। এম এন ও পি কিউ আর এস টি ইউ, ও আচ্ছা, কত করে প্লাস দেখে নাও তো, 4টে করে প্লাস। এম এন ও পি কিউ 4 প্লাস হয়েছে, কিউর পরে ইউ আবার 4 প্লাস, ইউ ভি ডাব্লিউ এক্স হয় 4 প্লাস, তাহলে 4 আরো প্লাস করে দিলে সি ডি ই এফ জি, এখানে কত হবে? জি। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তার পরের প্রশ্নটা কি বলছে? একটা ডিরেকশনের প্রশ্ন রয়েছে, বলছে একজন পোস্টম্যান পোস্ট অফিস থেকে যাত্রা শুরু করে আর 13 কিলোমিটার দক্ষিণে যায়। তাহলে 13 কিলোমিটার, এই যে পোস্ট অফিস মনে করো এটা, সেই পোস্ট অফিস থেকে 13 কিলোমিটার দক্ষিণ মানে নিচের দিকে যাবে। কত কিলোমিটার বলো বাবু? 13 কিলোমিটার। এইবার দেখো কি বলছে, তারপর পশ্চিমে ঘুরে যায়। পশ্চিম মানে তোমরা সব ডিরেকশনের তো বিষয়টা জানোই, ডিরেকশনে কি হয়? উপরে নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট, আর এই দিকে হলো ওয়েস্ট। তাহলে তুমি বলবে যে পশ্চিমে ঘুরে যায়, ঘুরে 10 কিলোমিটার কিন্তু যায়। তাহলে পশ্চিম মানে এই দিকে চলে যাবে 10 কিলোমিটার। কত কিলোমিটার? 10 কিলোমিটার চলে যাবে। তারপরে সে উত্তরে ঘুরে যায় এবং 8 কিলোমিটার যায়। কত যাবে এখানে? এইদিকে যাবে 8 কিলোমিটার, ঠিক আছে? এটা যাবে কত? 8 কিলোমিটার। আচ্ছা, এরপরে কি বলেছে? তারপর সে পূর্বে ঘুরে যায়, পূর্ব মানে ডান দিক, তাহলে ডান দিকে ঘুরে গেল এবং 2 কিলোমিটার গেল। কতটুকু গেল? 2 কিলোমিটার গেল। তারপর এবং বলছে শেষে বাম দিকে ঘুরে গেছে। তাহলে এইখানে এই দিকে মুখ করা অবস্থায় যদি সে বাম দিকে ঘুরে যায়, এবং বাম দিকে ঘুরে গিয়ে কতটুকু যাচ্ছে দেখো তো ডিস্টেন্স, বাম দিকে ঘুরে গিয়ে কতটুকু যাচ্ছে? বলছে যে 5 কিলোমিটার যাচ্ছে। তাহলে এই দিকে যাচ্ছে কতটুকু বলো? 5 কিলোমিটার। তাহলে এইদিকে টোটাল তোমার কত গেল ভালো করে একটু যদি লক্ষ্য করি, উপরের দিকে তুমি বলবে যে উপরের দিকে মোট চলে গেল এই দিকে 8, আর এইখানে গেল 5, তাহলে 8 5 কত হলো? 13। 13ই নেমেছিল, আবার 13ই কি উপরে উঠে গেল। তাহলে আমি বলবো এইটুকু সেম পজিশনে আছে, যেখান থেকে শুরু করেছিল আর যেখানে শেষ করলো, এটা সেম পজিশনে আছে। তাহলে আমি বলবো যে এখন ও কি বলছে, প্রারম্ভিক অবস্থানের তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে। তাহলে তুমি বলে প্রারম্ভিক স্থান যদি এটা এ হয়, এটা যদি বি হয় মনে করো লাস্ট স্থান, তাহলে এ বির মধ্যে দূরত্ব,
তুমি বলবে এদিকে গেছিল কত 10, এদিকে গেছিল কত 10, আর ফিরে এসেছে কত, ফিরে এসেছে 2। তাহলে 10 থেকে 2 যদি বাদ যায় তাহলে বলবো 8 কিলোমিটার। কত হবে? 8 কিলোমিটার। হয় এটা নয় এটা। এবার বলো সেটা কোন দিকে আছে? তুমি বললে এ হলো প্রারম্ভিক স্থান, তার সাপেক্ষে বি তো পশ্চিমে আছে, তাহলে পশ্চিমে অপশনটা উত্তর করে দেবে। তাহলে অপশন ডি হলো আমার সঠিক অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে আসবো আমরা। পরের প্রশ্ন কি বলছে, a@b ইজ ইকুয়াল টু 56, যেখানে a@b এর মানে বলে দিয়েছে a মাইনাস 4b। তাহলে a মাইনাস 4b এটা ইজ ইকুয়াল টু কিন্তু 56 আমার বলে দিয়েছে। তাহলে a b এর মান আমাকে খুঁজতে হবে। তাহলে তুমি বলবে যে দাদা এমন একটা মান আমি এখানে নেব যাতে কিনা 68 যদি নিতাম এখানে 68 মাইনাস 4 গুণ 2, পরেরটা তো বি, তাহলে 4 দুগুণে 8, বাদ দিলে কত হতো 60, তাহলে এটা তো হবে না। অপশন বিতে বলছে 72 আর 4, তাহলে প্রথমে যদি এতে 72 লিখি আর এখানে 4 4 16 লিখি, তাহলে 16 মাইনাস 72 কত হয় 56। হ্যাঁ, এইটা 56 হয়ে গেল, যেটা 56 বলে দিয়েছিল। তাহলে অপশন বি হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। তারপরের প্রশ্ন কি বলছে একটু তাড়াতাড়ি দেখে নাও। বলছে যে আর্থিক সংকটের কারণে স্টেটমেন্ট আর কোর্স অফ অ্যাকশন, ঠিক আছে, কোনো একটা স্টেটমেন্টে একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, তার সাপেক্ষে কিন্তু কোর্স অফ অ্যাকশন কিন্তু আনা হয়, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি অ্যাকশন তুমি নিতে পারো। বলছে আর্থিক সংকটের কারণে লকডাউনের সময় একটি কোম্পানি তার কর্মচারীদের বেতন দিতে পারছে না। তাহলে কোম্পানি এখানে কর্মচারীদের বেতন দিতে পারছে না আর্থিক সংকটের কারণে লকডাউনের সময়। তাহলে এটা একটা কি সিচুয়েশন। তাহলে তার থেকে কোর্স অফ অ্যাকশন কি বলছে, কোম্পানি অবিলম্বে অন্তত 30% কর্মী ছাঁটাই করা উচিত। দেখো এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এটা যদি করে না কোনো কোম্পানি, তাহলে কোম্পানির ইমেজের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাহলে এমন কোনো কোর্স অফ অ্যাকশন তুমি নেবে না যেটা তোমার নেগেটিভিটি প্রদর্শন করে, ঠিক আছে। তাহলে 30% কর্মী ছাঁটাই এইসব জিনিসগুলো তো তোমাকে ইউজ করা যাবেই না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ভুল হয়ে গেল। আচ্ছা, কোম্পানির উচিত অপ্রয়োজনীয় যে খরচ সেটা কমিয়ে কর্মচারীদের বেতন দেওয়ার ব্যবস্থা করা। আচ্ছা, কোম্পানি দেখো বিভিন্ন ধরনের প্রমোশন করে, এই যে সমস্ত যে জিনিসগুলো, সেই প্রমোশন ভিডিও থেকে শুরু করে অনেক ধরনের এক্সট্রা খরচা করে, সেই সমস্ত খরচাটা অবশ্যই বন্ধ করে কর্মচারীদের বেতনটা দেওয়া যাতে যায় সেটার উপরে কিন্তু নজরদারি করা উচিত। এইটা একটা কোর্স অফ অ্যাকশনের মধ্যে বেশ যুক্তিযুক্ত এসেছে। তাহলে আমরা কি বলবো, অনলি টু ফলোস, এইটা করা যেতে পারে, ঠিক আছে। তার পরের কোশ্চেন 10 দাগেরটা কি বলছে দেখে নাও। 12, 14, 18, 26, 38, তাহলে আমাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তাহলে এই সিরিজটা আমাকে কমপ্লিট করতে হবে এখানে। তাহলে সিরিজটা আমি একবার এখানে লিখি, দেখি কি বলছে। 12, 14, 18, 26, 38, তাই তো। তাহলে পরে গিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছে। যদি গ্যাপগুলো একটু বের করার চেষ্টা করি তাহলে দেখব প্রথমের গ্যাপ কত 2, তারপরের গ্যাপ কত 14 আর 4 18, তারপরে কত 18, 8, 8, 16, 8, তারপরের গ্যাপ কত 12, তারপরের গ্যাপটা আমাকে বের করতে হবে। আচ্ছা 2, 4, 4, 4, 8, 8, আচ্ছা এখানে 2 বেড়েছে, তারপরে 4 বেড়েছে, তারপরে আবার 4 বাড়লো। তাহলে এখানটায় অন্য কিছু ভাবতে হবে তোমাকে। আচ্ছা, এইখানে যেটা বেড়েছে সেটা যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এই 2 যেটা বেড়েছে সেটা অ্যাকচুয়ালি আসছে 2 অক্ষে 2 থেকে। এখানে যেটা 4 বেড়েছে সেটা অ্যাকচুয়ালি আসছে 4 অক্ষে 4 থেকে। এখানে যেটা এসেছে 8 সেটা অ্যাকচুয়ালি 8 অক্ষে 8 থেকে। এখানে যেটা বেড়েছে 12 সেটা অ্যাকচুয়ালি আসছে 6 দুগুণী 12 থেকে। আর এখানে তাহলে যেটা আসবে সেটা আমি বলবো 3 আটা, এখান থেকে আসবে 3 আটা 24, 24 বাড়বে। তাহলে 24 যদি বেড়ে যায় তাহলে তুমি বলবে 24 আর 38 কত হয়? তুমি বলবে যে 62। কত হবে? 62। অপশন ডি হলো আমার সঠিক অ্যান্সার। তার পরের প্রশ্নটা কি বলছে, 14 আর 64 এই সংখ্যা দুটোকে অদল-বদল করলে কোন সমীকরণটা ঠিক হবে? চলে আসি প্রথমটার ক্ষেত্রে ইউজ করে দিই। 78 প্লাস 14, 14 জায়গায় কি লিখবো? 64।
64 মাইনাস এইবার দিয়েছে 64 জায়গায় লিখবো কত 14, তারপরে দিয়েছে ভাগ 2 গুণ 15, এটা ইজিক্যাল টু করলে নাকি 120 হবে। চলো দেখা যাক কি হয়। আগে ভাগের কাজ, 7 দুগুণে 14, তারপরে গুণের কাজ। 7 15 কত হবে? তুমি বলে 7 15 হবে 105, তাহলে এইটুকু করে কত এলো -105, আর এইটা দুটো যোগ করে হবে 8 7 14 140 মতন, খুব বেশি হলে হয় 140, বা 8 আর 4 12 2 হাতে থাকলো 1, 7 14, তাই না? তাহলে এর থেকে এটা বাদ দিলে কোনোদিন কি 120 হতে পারে? হবে না। তাহলে পরেরটাই দেখে নিই। পরেরটা কি বলছে? 210, তাহলে এখানে কিন্তু হলো না, এটা একটু লিখে দিই। 5 7 5 12, আর এটা হলো তোমার 0 3 37 মতন আসছে, যেটা 120 সাথে সমান নয়। 210 ভাগ আছে কত বলো? 64, সেখানে আমি লিখব কত? 14। তারপরে যোগ আছে 8, 8 গুণের জায়গায় যেটা 14 লিখেছে সেই জায়গায় আমি নিয়ে যাব কত? 64, আর মাইনাস করব 29 ইকুয়াল টু নাকি 23 হবে। চলো দেখা যাক হয় কিনা। 14 দিয়ে যদি কাটি, 14 কে 14, পড়ে থাকবে 7, 5 14 70, তাহলে 15 প্লাস 8 গুণ 64 করলে তো বহুত হয়, 6 8 48, 400-র কাছাকাছি। সেটা থেকে বাদ দিলে 29, কোনোদিন কি 23 হতে পারে? এটাও দেখার কোনো দরকারই নেই, এগিয়ে যাবে, হ্যাঁ? তার মানে নো ওয়ান ফলোস, ঠিক আছে? কোনোটাই কিন্তু এখানে সঠিক নয়। চলে আসি তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্ন কি বলছে দেখো, একটা স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট থেকে কি নিয়েছে? অ্যাজাম্পশন, ধরে নিচ্ছে কিছু। তাহলে কি ধরে নিচ্ছে দেখা যাক একটু। এখানে বলছে যে নজরদারি বন বিভাগ অবৈধ শিকার রোধ করার জন্য নজরদারি ক্যামেরা, যেটা সিসিটিভি ক্যামেরা বলা হয়, বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে, তাই তো? দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট প্লানস টু ইনস্টল সার্ভেলেন্স ক্যামেরাস টু প্রিভেন্ট পোচিং। পোচিং মানে কি? তোমার শিকার, অবৈধ চোরাচালান যে শিকার, সেইগুলো। এইবার কি বলছে? অ্যাজাম্পশন নিয়েছে নজরদারি শিকারীদের ধরতে বা তাদের বাধা দিতে এটা সাহায্য করে। নজরদারি মানে কোনটা? যেটা কিনা ওই যে সার্ভেলেন্স যেটা। তাহলে নজরদারি যদি করো তাহলে শিকারীদের ধরতে তুমি তো পারবাই, তার জন্যই তো নজরদারিটা রাখছো। আর তাদেরকে চোরাচালান করতে বা পশু মারতে বাধাতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে অপশন মানে যে অ্যাজাম্পশন 1, এটা কিন্তু একদম সঠিক, ঠিক আছে? এটা কিন্তু হতে পারে। আচ্ছা, শিকারীরা সক্রিয় নজরদারি থাকা এলাকাগুলো এড়িয়ে চলে। না, সক্রিয় নজরদারি থাকা এলাকাগুলো যদি এড়িয়েই চলতো, তাহলে তো আর কোথাও মানে শিকারীর অস্তিত্বই থাকতো না। সরকার কি করে দিত? বন বিভাগ কি করে দিত? সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা কিন্তু বসিয়ে দিত। এরকম তুমি কথা বলে দিতে পারো না যে শিকারীরা সক্রিয় নজরদারি করলেই ওরা নাকি এড়িয়ে যাবে। এড়িয়ে যাবে এটা বলা ভুল। হয়তো কিছুটা কমবে। এটা এড়িয়ে যাবে এটা ভুল। আরো বেশি ভালো ট্যাকটিক্স ইউজ করবে। ঠিক আছে? স্ট্র্যাটেজি তৈরি করবে। কিভাবে ও এত নজরদারি থাকা সত্ত্বেও আমরা কিভাবে চুরিচামারি করতে পারবো। ঠিক আছে? তাহলে কিন্তু 2 টা কিন্তু হবে না, একটাই একমাত্র হবে। তাহলে অপশন এ হলো আমার এখানে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের জিআই। কি বলছে? 31:16, 75:60, 54 কত হবে, তাই তো? আচ্ছা। 75 76, তাই তো? আচ্ছা, এদের মধ্যে গ্যাপ যদি দেখি তাহলে 16 আর 15 হলো কি হচ্ছে 31, 60 আর 15 হচ্ছে 75, তাহলে এখানে কত আর 15? 15 যদি বাদ দিয়ে দাও তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে, তাই না? 5 আর কত হলে 4 হয়? 9 হলে। আর তারপরে 1 আর 1 2 হয়ে যাবে 3, 39। তাহলে 39 আর 15 হলেই কত হয়? 54। খুব সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন কি বলছে? এই যে তোমার ডলার সাইন যেটা, এর মুখের বিপরীতে কোন মুখটি আছে? তাহলে ডলার সাইনের বিপরীতে কোন মুখটি আছে এটা আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে আমি দেখছি ডলার সাইনটা কোথায় আছে? এই জায়গাটায়, তাই তো? এই জায়গাটায় কিন্তু ডলার সাইনটা আছে। আর প্রথম দুটো যদি অবজার্ভ করি, প্রথম দুখানা চিত্র যদি আমি অবজার্ভ করি, তাহলে আমরা এই জিনিসটা লক্ষ্য করব যে এইখানে আই আছে, এখানে কি আছে? ই আছে,
আর এখানেও ই আছে, আর এখানে ও আছে, আর এখানেও ও আছে, মানে ডবল কমন। কি আছে এই দুটোতে, আমি কি বলবো, ডবল কমন, ডবল ডবল কমন আছে। আর ডবল কমন যদি থাকে তাহলে মনে রাখবে একটা যদি ক্লকওয়াইজ হয়, দেখো ই থেকে ও, ই থেকে ও কি ক্লকওয়াইজ, আর এখানে ই থেকে ও কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? ই থেকে ও এটা ক্লকওয়াইজ মানে এইভাবে ঘুরছে, আর এখানে ই থেকে ও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি বলবো একটা ক্লকওয়াইজ ডবল কমন, আর যদি একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আমি বলবো পড়ে থাকা জিনিসগুলো একে অপরের বিপরীতে থাকবে। তাহলে পড়ে আছে কি, প্রথম চিত্রে পড়ে আছে আই, আর পরের চিত্রে পড়ে আছে কে, এই ডলার সাইনটা। তাহলে এরা একে অপরের বিপরীতে থাকবে, অর্থাৎ অপশন ডি হবে আমার এখানে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্নটা কি বলছে দেখো, 31শে ডিসেম্বর 2003 যদি বুধবার হয় তাহলে 7ই মার্চ 2005 কি বার হবে? তাহলে এটাকে বলা হয় রেফারেন্স ডেটের সাপেক্ষে ক্যালেন্ডারের মান নির্ণয়। ঠিক আছে, তাহলে রেফারেন্স ডেটগুলো কিভাবে করতে হয় খুব ভালো করে একটু জেনে নাও। তাহলে কি বলে দিয়েছে দেখো, 31শে ডিসেম্বর 2003 কি বার বলে দিয়েছে, বুধ। আর আমাকে বের করতে হবে 7th মার্চ 2005 এইটা কি বার হবে। তাহলে এই ক্যালকুলেশন করার সময় তুমি এটাকে দুটো ভাগে পার্টে ভেঙে নেবে। একদিকে প্রথমে আগে মাসের হিসাব করবে, তারপরে তুমি বছরের হিসাবটা করতে পারবে। ঠিক আছে, রেফারেন্স ডেটের ক্ষেত্রে দেখো এটা অনেকে ভাবতে পারে যে এ তো সহজ জিনিস, এটা তো তাড়াতাড়ি করা যেতে পারে, কিন্তু এটা যদি শিখে নাও যে আমি মেথডটা বলবো, তাতে করে তুমি খুব স্পিডে অনেক ভালো ভালো জিআই থাকলেও কিন্তু করে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলো শিখে নিই কিভাবে এটা করতে হয়। তাহলে বলো, তুমি বলবে যে এখানে আছে 31শে ডিসেম্বর আর কত 7ই মার্চ না? তুমি জানো মার্চ থেকে আমরা ডিসেম্বরের দিকে যাই, কিন্তু ডিসেম্বর থেকে কখনো মার্চের দিকে এসেছো? আসোনি, তাহলে মার্চ থেকে ডিসেম্বরের দিকে যাবে। ঠিক আছে, সবসময় মার্চ মানে এই ফরওয়ার্ড মুখে যাবে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হয়েছে? এইবার বলো মার্চ মাস কত দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাস 31 দিনে, তার মধ্যে 7 দিন যদি চলে যায়, 7 দিন যদি চলে যায় 31-এর মধ্যে, তাহলে পড়ে থাকে কতদিন? 24 দিন না? 24 দিন পড়ে থাকে মার্চ। এপ্রিল কত দিনে? এপ্রিল বলবে যে এপ্রিল হলো 30 দিনে, যার মধ্যে 4 7 28 কেটে যায়, 7 দিয়ে তো কেটে দিতে হয় না? তাহলে অড ডে কতগুলো পড়ে থাকে? তুমি পারলে আমার ক্যালেন্ডারের ভিডিও আছে ইউটিউবে, দেখে নিতে পারো, সেখান থেকে পুরোটা শিখে যাবে। ঠিক আছে, তাহলে অড ডে কত আছে মার্চ এপ্রিলে? 2 দিন, যেহেতু 30 দিনে মাস 2 দিন এক্সট্রা পড়ে থাকে। 7 দিয়ে যেহেতু কেটে যায়, কেন 7 দিয়ে কাটে? কেন 7 দিন পর পর আমার দিন রিপিট হয়, তাই না? 7 দিনে 1 সপ্তাহ বলে। আচ্ছা, ফেব্রুয়ারি গেল, মার্চ মাস 31 দিনে, তাহলে 3 আসবে, মার্চ এপ্রিল মে মাস 31 দিনে 3 আসবে, মে। জুন মাস 30 দিনে 2 হবে, জুলাই মাস 31 দিনে 3 হবে, আগস্ট আবার 31 তাহলে 3 হবে, আগস্ট সেপ্টেম্বর 2 হবে, অক্টোবর 3 হবে, নভেম্বর 2 হবে, আর ডিসেম্বর 31 মাস, আর এখানে 31শে ডিসেম্বরের কথাই বলেছে তাই 31ই বসিয়ে দিলাম। তাহলে এখানে কেটে যাবে 7 দিয়ে, তাহলে পড়ে থাকবে 3, আর এখানে যদি 7 দিয়ে কাটি তাহলে পড়ে থাকবে কত? এখানেও 3 পড়ে থাকবে। এইবার আমরা বলতে পারি 7 মানে কি? 7 মানেই কিন্তু 0। 7 মানে কি? তুমি বলবে 7 মানেই 0। তাহলে দেখো তো এখানটা 0 হয় কিনা? 4 আর 3 এ 7 পুরো কেটে গেল। বলো তো এখানে 0 হয় কিনা? 4 আর 3 এ 7, তাহলে পড়ে থাকছে কটা 3? 4টে 3 পড়ে থাকছে। 1টা, 2টো, 3টে, 4টে 3 কিন্তু পড়ে থাকছে। তাহলে 3 4ই কত বলবো? 12। আবার 12 কে 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7 আর 5 পড়ে থাকে। কত পড়ে থাকে? 5 পড়ে থাকে। এইবার শোনো, ডিসেম্বর থেকে যাওয়ার কথা ছিল আমার মার্চে, কিন্তু আমি তো মার্চ থেকে ডিসেম্বর গুনেছি, তার মানে তো আমি ব্যাকওয়ার্ড গেছি, মানে যা বলেছে তার উল্টো গেছি। তাহলে সোজা যদি যেতে হয়, বা 31শে ডিসেম্বর থেকে তুমি যদি 7ই মার্চে ফিরতে চাও, তাহলে তুমি বলো তো ব্যাকওয়ার্ড হয়ে যায়, আর ব্যাকওয়ার্ডের মানেই কি? নেগেটিভ চিহ্ন বসিয়ে দেওয়া সামনে একটা। তাহলে এখান থেকে টোটালে কত পেলাম? -5। এটা গেল মাসের হিসাব। এইবার চলে আসি
বছরের হিসাব। বছরের ক্ষেত্রে কি করতে হয় একদম ট্রিক্সটা পুরো মুখস্থ রাখবে, গ্যাপ প্লাস লিপ ইয়ার। কি করতে হবে? গ্যাপ প্লাস লিপ ইয়ার। আচ্ছা এখানে 2003 থেকে 2005 কত বছরের গ্যাপ? 2 বছরের গ্যাপ। আর এর মধ্যে লিপ ইয়ার কটা আছে? একটাই আছে 2004, তাই না? তাহলে এখানে টোটাল কত হলো? 3, 2 আর 1 কত হলো? 3। আর 3 হলো এটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? বলো 3 থেকে 5 এ গেছে মানে ফরওয়ার্ড। তাহলে এই দুটোকে মিলিয়ে হিসাব যদি করি 5 -5 আর 3 -2 হয় আল্টিমেটলি। তাহলে আমি বলব বুধবারের থেকে 2 দিন বাদ দিয়ে দাও। তাহলে বুধবারের থেকে 2 দিন যদি বাদ দিয়ে দাও তাহলে উত্তর তোমার কি চলে আসবে? সোমবার। সোমবার তুমি টিক করে দেবে, অপশন ডি হবে আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। কি বলছে তারপরের প্রশ্ন? বলছে একটা গোল টেবিলের কথা বলেছে। KLMNO কয়জন? তাহলে 3, 2, 5 একটা বলছে যে একটি গোল টেবিলে মুখ করে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা তাহলে N এর ঠিক বাম দিকে কে বসে আছে এটা আমাকে বার করতে হবে। N এর ঠিক বাম দিকে কে বসে আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রশ্নটাকে খেয়াল করবে, কি বলেছে প্রশ্নটা? N এর ঠিক বাম দিকে কে বসে আছে? তাহলে স্টেটমেন্ট 1 এ আমি চলে আসি। তাহলে স্টেটমেন্ট 1 এ আমি যদি আসি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে দেখে নিই। কে ইজ দ্য সেকেন্ড রাইট অফ এন। আচ্ছা এখানে প্রথমে বলছে কে, বাংলায় পড়ে নিই, কে এন এর ডান দিক থেকে দ্বিতীয়। আচ্ছা 5 জনের যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে তাহলে 5 জনের ক্ষেত্রে আমি একটু ছবিটা এখানে 1, 2, 3, 4, 5 ঠিক আছে। কে এন এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। কার ডান দিক? এন। এন কে বসিয়ে দিলাম, তার ডান দিক মানে এই দিক। ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? কে। বেশ। তারপরে কি বলছে? এম আর ও কে এর পাশের প্রতিবেশী। তাহলে কে কার কথা বলেছে? এম আর ও কে এর পাশের প্রতিবেশী। তাহলে এম কে আমি এখানে বসাতে পারি, আর ওকে যদি এখানে বসাই তাহলে কে এর দেখো পাশের প্রতিবেশী হবে। তাহলে এটাও যেমন বসানো যায় তাহলে আবার এখানেও বসানো যায় ও, আর এইখানে বসানো যায় এম, মানে জাস্ট ইন্টারচেঞ্জ। একবার ভিতরে এঁকেছি, একবার মানে বাইরের দিকে গেছি। তাহলে এম আর ও কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারে। এম এই জায়গাতেও বসতে পারে, আবার এই জায়গায় ও বসতে পারে, আবার এখানেও এম আর ও যে কোনো দুজন একজন বসতে পারে। তাহলে এই হলো স্টেটমেন্ট 1। এখান থেকে তুমি কি বলতে পারো যে এন এর ঠিক বাম দিকে কে বসে আছে? তুমি বলবে হ্যাঁ, এন এর বাম দিকে তাহলে যে পড়ে আছে সেই বসে আছে। যে পড়ে আছে মানে কে? তুমি বলবে যে এদের মধ্যে পড়ে আছে হলো এল। কে পড়ে আছে? এল পড়ে আছে। তাহলে এল বসে আছে বলবো। কে বসে আছে বলবো? এল পড়ে আছে মানে এল বসে আছে। তাহলে আমি কিন্তু মানে 1 নাম্বার স্টেটমেন্ট দিয়েই তুমি কিন্তু বলে দিতে পারছো, তাই না? যে এন এর বাম দিকে একটাই ফাঁকা ছিল আর ওই ফাঁকা জায়গায় এল বসবেই বসবে। আচ্ছা চলো 2 নাম্বার স্টেটমেন্ট দেখে নেই। 2 নাম্বার স্টেটমেন্টে আমি দেখতে পাচ্ছি কি বলছে, চলো আগে এঁকে নিই। 1, 2, 3, 4, 5 চলো। বলছে এল কে এর ডান দিক থেকে দ্বিতীয়। এল কার ডান দিক থেকে? কে এর। তাহলে এই যদি কে বসাই তার ডান দিক থেকে দ্বিতীয় হলো এল বসে আছে। আর পরেরটা বলেছে এল হলো এম আর এন এর প্রতিবেশী। এই এল নাকি আবার এম এন এর প্রতিবেশী। তাহলে এম আর এখানে মনে করো এন, অথবা এখানে এন আর এখানে এম, এটা বসাতে পারো। এইবার বলো পুরোপুরি সাজানো হয়ে গেছে। এন এর ঠিক বাম দিকে কে বসেছে? তুমি বলবে এন এর বাম দিকে যদি ভিতরে এখানে বসতো তাহলে এন এর বাম দিকে মানে এখানে বসতো যে সে হতো উত্তর, অথবা এখানে যে বসেছে তার সাপেক্ষে এখানে তো এন যদি বসতো তাহলে তার সাপেক্ষে কে উত্তর হতো। তাহলে এখানে আমি কিন্তু সঠিক বলতে পারছি না যে এন এর বাঁ দিকে কে বসবে, কারণ এন এর বাঁ দিকে এ লোকটাও বসতে পারে, আবার এই কেও বসতে পারে। তাহলে এইটা কিন্তু ঠিক নয়। তাহলে বলবো যে ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। একদম ঠিক। 2 ইজ নট সাফিসিয়েন্ট। ঠিক। তাহলে অপশন এ হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা, চিত্র ভাঁজ করে কাটিং করা, তাই তো? পেপার কাটিং এর উপরে কোশ্চেন। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা ভিতরে এই যে তীরটা, এই তীরটা কিন্তু এ পাশেও তৈরি হবে, এ পাশেও তৈরি হবে এবং এই রকম ভাবে
এরকম ভাবে কিন্তু তৈরি হবে। এখানে যেমন তৈরি হবে, এখানেও তৈরি হবে, এখানেও তৈরি হবে, তাই না? তাহলে সেই সাপেক্ষে তীরগুলো একটা এইটা তো কাটবে, কেননা তীর উল্টো দিকে আছে এর। আচ্ছা, এখানে তীরগুলো সব একই দিকে মুখ করা, একই দিকে মুখ করা, একই দিকে মুখ করা। ঠিক আছে? ভিতরের দিকে তীর মুখ করা, বেশ হলো। এবার বলো এখানে গোল, এখানে একটা এরকম টাইপের হবে, এই জায়গাটা কি হবে? এরকম টাইপের, ঠিক আছে? গোল টাইপের জিনিস হবে। তাহলে গোল টাইপের জিনিস এইটা এখানে হবে যেমন ঠিক, তাহলে 4 টে যেহেতু, এটা দেখো কয়টা পার্ট করেছে, প্রথমে 2 টো আর এখানে গেলে 4 টে, তাহলে 4 খানা গোল তৈরি হবে। তাহলে 4 খানা গোল এখানে আছে, এটা তো কাটা গেছেই, এখানে 4 খানা গোল এখানেও আছে, এখানেও 4 খানা গোল আছে। আচ্ছা চলো ভিতরে দেখি। ভিতরে যেটা দেখতে পাচ্ছি সেটা যদি দেখতে পারি, এটা একটা তীরের অংশ, মানে এটা যা হয়েছে নিচে তো তাই দেখতে হবে না? নিচে একটা তাই দেখতে হবে, মানে এইরকম দেখতে হবে। এখানে একটা কি তীর মতন তৈরি হবে। তাহলে তীর এদিকেও যেমন মুখ করা তীর থাকবে, ওদিকেও মুখ করা তীর থাকবে এরকম ভাবে, হ্যাঁ? এই দিকেও এরকম ভাবে মুখ করা একটা তীর কিন্তু থাকবে। তাহলে সেরকম তীরওয়ালা অপশন এটা তো হবে না, এটা তো উল্টো তীর। এটা তো আগে হয়নি, এখানে তীর নেই, এইটাই তাহলে শুধু তীর আছে, এটাই অপশন উত্তর 4। তারপরের প্রশ্ন কি বলছে? বলছে যে এই একটা অ্যারেঞ্জমেন্টটা আছে দেখতে পাচ্ছ, লেফট থেকে রাইটের দিকে অনেক সংখ্যা, চিহ্ন, লেটার এগুলো আছে। বলছে যে বাম দিক থেকে ষষ্ঠ অবস্থানে যে চিহ্নটি আছে তার ডান দিকে চতুর্থ অবস্থানে কোনটি থাকবে? ভালো করে বোঝো। বাম দিক থেকে ষষ্ঠ অবস্থানে যে চিহ্নটি থাকবে, বাম দিক থেকে ষষ্ঠ অবস্থানে যে চিহ্নটি আছে, 1, 2, 3, 4, 5, 6, বাম দিক থেকে ষষ্ঠ অবস্থানে যে চিহ্নটি, আচ্ছা চিহ্নকে গুনতে হবে বাম দিক থেকে। তাহলে একটা চিহ্ন, দুটো চিহ্ন, তিনটে চিহ্ন, চারটে চিহ্ন, পাঁচটা চিহ্ন, আর তারপরে গিয়ে পার্সেন্টেজ, 6টা চিহ্ন। তাহলে এই হলো 6 নাম্বার চিহ্ন, ঠিক আছে? ষষ্ঠ অবস্থানে যে চিহ্নটি আছে তার ডান দিকে চতুর্থ অবস্থানে কোনটি থাকবে? এর ডান দিকে চতুর্থ, তার মানে ডান দিক মানে এদিকে 1, 2, 3, 4। তাহলে কে আছে এখানে? কিন্তু ডান দিকে চতুর্থতে কে থাকবে? বলছে সেই y এর ডান দিকে আমি চতুর্থ অবস্থানে চলে যাব। 1, 2, 3, 4 কে আছে? তাহলে ই আমার সঠিক অ্যান্সার। অপশন ডি হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে? চিহ্ন দেখার দরকার নেই, জাস্ট হলো লেটারগুলো দেখলেই হবে, হ্যাঁ? সবকিছু দেখলেই হবে। বলছে যে তারপরে কি বলছে, ইন্ট্রোডিউসিং এ ওম্যান, একজন মহিলাকে ইন্ট্রোডিউস করে বলছে বা মহিলার পরিচয় দিতে গিয়ে নেহা বলছে যে এই মহিলা নাকি সে হলো আমার মায়ের, অর্থাৎ নেহার মায়ের, এই হলো নেহা, নেহার মা মানে উপরের জেনারেশন, সেই আমার মায়ের একমাত্র ভাই, মানে নেহার কি হয়? একমাত্র ভাই, মানে একমাত্র ভাই মানে হলো নেহার মামা, সেই মামার কি বলছে, একমাত্র ভাইয়ের স্ত্রী, মামির, আচ্ছা মামির বলছে যে একমাত্র সন্তান মানে হলো কোন একটা সন্তান, সেটা হলো নেহার জেনারেশনেরই লোক। কিন্তু তারপরে নেহার কি হবে? মামার ছেলে, এটা হলো নেহার মামার ছেলে। কিন্তু চেয়েছে কি দেখেন একটু, তাহলে ওই মহিলার সঙ্গে, ওছা মহিলার সাথে মানে নেহার মার সাথে চেয়েছে, কিন্তু ওই মহিলার সাথে, এই মানে ওই মহিলার সাথে মানে কি, ওই মহিলাটা হলো
একমাত্র সন্তান কার? ওই মামির একমাত্র সন্তান ছিল না, এটা সেই মহিলা, এটাই তো সেই মহিলা। সেই মহিলার সাথে বলছে নেহার মায়ের কি সম্পর্ক? দেখো এই মহিলা বলছে যে এইটা হলো আমার মা, তার ভাই মানে বাবার হলো বোন, বাবার বোন মানে কি? পিসি। তাহলে পিসি বা আন্ট হবে এখানে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন কি বলছে দেখো, আ টেপ, টেপের কোড হলো এইটা। স্টার্ট না শার্ট এর কোড হলো এইটা। তাহলে বলছে যে লাস্টে ই এর কোড আমাকে বের করতে হবে। বেশ, ই হলো এমন একটা অক্ষর যেটা নিশ্চয়ই কমনে আসবে। দেখো এখানে টেপ, টেপের মধ্যে ই আছে, হ্যাঁ ই আছে। আচ্ছা এখানে কি কোথাও ই আছে? নেই, এখানে ই নেই। এখানে কি ই আছে? হ্যাঁ, এখানেও একটা ই আছে। তাহলে দেখো টেপ আর টিউব এর মধ্যে কমন কি আছে? ৪ কমন, ৪ কমন আর কি আছে? ৪, ৫ কমন। আচ্ছা দেখো কি কমন দেখে নাও? ৪ কমন, ৫ কমন আর কি আছে কমন ভাই? ৪ কমন, ৫ কমন, ৮, ২ এখানে ৪ আর ৫ আছে। না ৮, ২ নেই। ৪ আর ৫ এর মধ্যে একটা হতে পারে। এইবার দেখো ৪ আর ৫ এর মধ্যে আচ্ছা এই দুটোর মধ্যে উম আরেকবার একটু আমি বলে দিই যে দেখো এখানে কি কমন আছে? টিএপি, টিএপিই তার মানে টি আর হলো ই কমন। কি অক্ষর কমন সেটাও লিখে নিই টি আর ই। আর সেই সাপেক্ষে দুটো সংখ্যাও কমন ৪ আর ৫। আমার দরকার কি? ই এর কোড। কার দরকার? ই এর কোড মানে টি কে আমাকে হাঁটাতে হবে, টি কে হাঁটাতে হবে। তাহলে টি আছে কোথায়? টি আছে দেখো এখানে টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে। তার মানে তুমি বলবে এইখানে ৪ আর ৫ এর মধ্যে এখানেও যেহেতু টিটা আছে তাহলে এখানেও ৪ আর ৫ এর মধ্যে কে আছে? তুমি বললে ৪ আছে, ৪ আছে তাহলে টি হয়ে গেল ৪, তাহলে টি হয়ে গেল ৪ কাটা, তাহলে ই পড়ে থাকলো কত? ৫, তাহলে ৫ হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। তার পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির প্রশ্ন হলো এখনকার দিনে এতই ইম্পোর্টেন্ট যে পরীক্ষায় তোমার কনফার্ম আসবেই। দেখো ইনইকুয়ালিটিতে যেটা প্রথমে রিলেশনটা দিয়েছে সেটা হলো দুটো রিলেশন অ্যাকচুয়ালি এখানে দিয়েছে। এখানে কনক্লুশন দিয়েছে ই আর টি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে ই আর টি কে খুঁজে বের করার চেষ্টা করো। তাহলে ই আর টি এর মধ্যে দেখতে পাচ্ছি ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা জায়গায় কিন্তু ই আর টি আছে। এবং এই দুটো সম্পর্ক থেকে ই আর টি এর মধ্যে যদি সম্পর্ক তোমাকে তৈরি করতে হয় তাহলে তোমাকে একজন মিডিয়েটর লাগবে। মিডিয়েটর মানে কি? মধ্যস্থতাকারী যাকে বলে, দুজনের হাত মিলিয়ে দেয়। তাহলে এই দুটো সম্পর্কের মধ্যে দেখো সেমিকলন দেওয়া আছে না, তার মানে কি দুটো আলাদা সম্পর্ক। আর এই দুটো সম্পর্কের মধ্যে দেখো ইউ হলো আমার কমন। কোনটা কমন বলো? ইউ হলো আমার কমন, তাই না? ইউটা হলো কমন, ইউ হলো আমার এখানে কমন। তাহলে আমি বলবো ইউ যেহেতু কমন তাহলে যেকোনো একদিক বরাবর লিখতে থাকি। বলো এইগুলো ই এর দিকে হাঁ করে আছে কিন্তু, হ্যাঁ প্রথমটার ক্ষেত্রে যদি আমি লিখি ইউ পর্যন্ত ই, আচ্ছা এরকম যেরকম আছে সেরকমই লিখবো, সেরকমই লিখি। ইউ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু ডাব্লু লেস দ্যান ই লিখে দিলাম। আর এখানেও দেখো ইউ থেকে লিখতে হবে টি এর দিকটা, তাই না? তাহলে ইউ এর দিকে সব হাঁ করে আছে, ইউ এর দিকে কি? এই যে হাঁ করে আছে, এই যে এখানে কি চিহ্ন আছে? গ্রেটার দ্যান, হাঁ করে আছে ইউ এর দিকে। তাহলে ইউ এর দিকে যদি হাঁ করে থাকে তাহলে এরকমভাবেই দেবো, উল্টো করে দেবো, তাই না? ওয়াই লিখবো আর ওয়াই এর দিকে হাঁ করে আছে কে? ইজ ইকুয়াল টু লেস দ্যান অর ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টুটা লেস দ্যান অর ইজ ইকুয়াল টু করে দেবো, দিয়ে টি লিখে দেবো। এইবার তুমি দেখতে পাচ্ছ টি আর ই কে আমি কিন্তু পেয়ে গেছি। টি আর ই কে কি আমি পেয়ে গেছি। এই হলো আমার টি আর এই হলো আমার ই। আর এর মধ্যে যত চিহ্নগুলো আছে সব কিন্তু একদিকে মুখ করে আছে, মানে ই এর দিকে। তাহলে আমি বলতে পারি ই এর দিকেও যদি মুখ করে থাকে এবং সব দিকেই কিন্তু লেস দ্যান। আর এখানে কিন্তু ইজ ইকুয়াল টু মাঝে কিন্তু অনেক জায়গায় নেই, ২ জায়গায় ইজ ইকুয়াল টু নেই। তাহলে আমি বলব টি আর ই এর মধ্যে সম্পর্ক টি লেস দ্যান ই, ঠিক আছে? লেস দ্যান অর ইজ ইকুয়াল টু যদি সব জায়গায় থাকতো তাহলে আমি বলতাম লেস দ্যান অর ইজ ইকুয়াল টু সম্পর্ক। কিন্তু যেহেতু ইজ ইকুয়াল টু সব জায়গায় নেই তাই শুধু লেস দ্যানটাই আমাকে ইউজ করতে হবে। তাহলে টি লেস দ্যান ই মানে মোদ্দা কথা ই এর দিকে হাঁ করে আছে। তাহলে দেখো তো এখানে ই এর দিকে হাঁ করে আছে কিনা? বলবে হ্যাঁ একদম তাই আছে, তাহলে এটা ঠিক।
আর একটা দেখো কি বলছে জি আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। আচ্ছা জি আর ওয়াই, তাহলে জি আর ওয়াই মানে প্রথম সম্পর্কের এখান থেকে ইউ পর্যন্ত লিখবো আর তারপরেরটাকে লিখবো। চলো দেখি, ইউ হলো দুই জায়গাতেই কিন্তু মিডিয়েটর হিসেবে কাজ করছে। তাহলে প্রথম সম্পর্কে জি গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু জে ইজ ইকুয়াল টু ইউ লিখলাম। এইবার ইউকে কমন নিয়ে এখান থেকে লিখতে চলে যাব ইউ গ্রেটার দ্যান ওয়াই। তাহলে ইউ গ্রেটার দ্যান যদি আমি ওয়াই লিখে দিই তাহলে তুমি বলবে যে দাদা এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আছে, ঠিক আছে, কিন্তু এখানে শুধু ইজ ইকুয়াল টু আছে, তাই তো, আর এখানে গ্রেটার দ্যান। তাহলে আমি কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সম্পর্কটা টানতে পারি না, ঠিক আছে, এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সম্পর্ক টানতে পারি না। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সম্পর্ক টানতে গেলে সব জায়গাতেই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থাকতে হবে, সব জায়গাতে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থাকতে হবে কিন্তু, হ্যাঁ, মানে এক জায়গায় থাকলে হবে না। দেখো এখানে যেহেতু পুরো অন্য চিহ্ন আর এখানে যেহেতু একদম পুরোপুরি অন্য চিহ্ন, তাহলে এদের মধ্যে কোনো সম্পর্কই তুমি এখানে টানতেই পারবে না, ঠিক আছে, যেহেতু পুরোপুরি আলাদা ধরনের চিহ্ন, ঠিক আছে। আচ্ছা তাহলে 2 নাম্বারটা আমার ভুল হয়ে গেল, তাহলে অপশান মানে অনলি কনক্লুশন 1 কিন্তু আমার ট্রু, অপশান ডি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের কোশ্চেনে, কি বলছে ফোরকাস্ট শব্দটির অক্ষরগুলো নিচের নিয়ম অনুসারে পরিবর্তন করুন। প্রতিটি স্বরবর্ণকে 2 ধাপ পিছনে সরান আর প্রতিটি ব্যঞ্জন বর্ণকে 2 ধাপ সামনে সরান। আর এই রূপান্তরের পর প্রাপ্ত নতুন শব্দে বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর এবং ডান দিক থেকে তৃতীয় অক্ষর এর মধ্যে ইংরেজি বর্ণমালার কতগুলো অক্ষর আছে। তাহলে শব্দটার নাম কি ফোরকাস্ট, FORECAST, ফোরকাস্ট। এদের পজিশনটা আমি একটু লিখে নেব। তাহলে পজিশন যদি লিখি এফ হলো তোমার 6 ও 15। আচ্ছা সবার লেখার দরকার নেই, আমার ডাইরেক্ট আমি কি করবো জানো, বলছে যে বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর মানে ওকেই শুধু লিখবো, 15 পজিশনে আছে, আর ডান দিক থেকে তৃতীয় অক্ষর প্রাপ্ত নতুন শব্দ, হ্যাঁ, তাহলে ডান দিক থেকে তৃতীয় অক্ষর, ডান দিক থেকে তৃতীয় অক্ষর মানে এ মানে পজিশন কত 1, আর দুটো অক্ষরই তোমার কি বলতো, দুটো অক্ষরই তোমার স্বরবর্ণ কিন্তু, তাহলে স্বরবর্ণকে 2 ধাপ পিছনে সরাতে হবে মানে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে 15 আর 2 কত হয় 17, আর একেও 2 ধাপ যদি আমি এগিয়ে নিয়ে যাই তাহলে 2 আর 1 কত হবে 3। তাহলে এদের মধ্যে কতগুলো অক্ষর আছে আমার বের করতে হবে, তাহলে তুমি বলবে এদের মধ্যে বের করতে হবে, তার মানে 16 থেকে বাদ দেবো, 16 থেকে বাদ দেবো কত বলো তো দেখি, 3 বাদ দিতে হবে তাই না, কেন 3-এর পর থেকে যেহেতু আমার আচ্ছা এখানে 2 যোগ করতে হবে, 2 যোগ করলে কত হবে, যোগ করার পরে তো এখানে কত হয়েছে 15 আর 2 17, আর এখানে হয়েছে 3, তাই তো, তাহলে 4 থেকে শুরু করে 16 পর্যন্ত 3 বাদ যাবে, 16 13 হচ্ছে, কত হচ্ছে 13, কিন্তু অপশনে তো নেই। এটা কি সাজাতে হবে আবার, আবার ট্রান্সফরমেশন হাউ মেনি লেটার্স লাই বিটুইন, আচ্ছা ট্রান্সফরমেশন করলেই শুধু হবে, বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর এফও, আচ্ছা এখানে ডান দিক থেকে তৃতীয় ডান দিক থেকে তৃতীয় অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার কয়টি অক্ষর আছে, তাই তো, তাহলে বাম দিক থেকে দ্বিতীয় 15, এখানে আচ্ছা এখানে তো তোমার এটা মিলছে না, আচ্ছা এটা একটু পরে দেখছি, হ্যাঁ এটা একটু পরে দেখছি। 23 নম্বরের প্রশ্নটা দেখে নি, বলছে যে GLO লিয়া জিয়া দিয়া এই কয়জনকে বলছে একটা লিনিয়ার রো, অর্থাৎ একটা সারিতে কিন্তু বসে আছে এরা নর্থের দিকে মুখ করে, মানে এরা সবাই একটা সরল সারিতে বসে আছে উত্তর দিকে মুখ করে, বলছে
এল লিয়া দিয়া এরা এল এল নাকি কমা দিয়ে বলছে লিয়া আর দিয়া এর প্রতিবেশী, তার মানে লিয়া দিয়া এর মাঝে মনে করো এলটা আছে, এরকমও হতে পারে, বা দিয়া এল লিয়া এই পজিশনটাও হতে পারে। আর কতজন বসে আছে? 3 3 6 জন, মোট 1 2 3 4 5 6 জন। আচ্ছা, এবার কি বলছে, জিয়া এর ডান দিকে মাত্র একজন বসে আছে, তাহলে জিয়াকে আমি এখানে বসিয়ে দিতে পারছি। এখানে কে বলবো? জিয়া। জিয়া এখানে বসে আছে, তার ডান দিকে একজন বসে আছে। আচ্ছা, জি ও এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে জি নাকি বসে আছে ও এর বাম দিকে দ্বিতীয় স্থান। তাহলে এখানে আমাকে 3 জনকে কিন্তু ভরতেই হবে, 3 জনকে কিন্তু আমাকে পরপর ভরতেই হবে। তাহলে 3টে পরপর জায়গা ফাঁকা কিন্তু এই দিকটা করে আছে, বা তুমি যদি এখানে সরাও তাহলে কিন্তু আর বাম দিকে একজনকে ফাঁকা রেখে আরেকটাকে বসাতে পারবে না, তাই না? ভালো করে বোঝো, এখানে 3 জনকে আমাকে বসাতে হবে, আর তার সাথে জি ও এর বাম দিকে দ্বিতীয় স্থানে, মানে এখানেও 3 জনকে বসাতে হবে, যেখানে মাঝখানের জন ফাঁকা, তাহলে সেটা মাঝখানের জন্য কেউ একজন বসেছে, তাহলে এইটা সেটা হতে পারে, চুজ করা যেতে পারে। তাহলে জি ও এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে যদি ও বসিয়ে দিই তার বাম দিক মানে এদিকে, এখানে জি বসিয়ে দিতে পারবো, আর এখানে লিয়া এল আর দিয়াকে বসিয়ে দিতে পারবো। আর লিয়া বলছে প্রান্তে বসে নেই, তাহলে এই সজ্জাটা হবে না, প্রান্তের সজ্জাটা, তাহলে এইটা হবে। তাহলে দিয়াকে আগে বসাই, তারপরে এল, তারপরে কি লিয়া। তাহলে সেই অনুসারে কি বলছে চলো দেখা যাক। এই হলো সজ্জা হয়ে গেছে। এল এর ঠিক বাম দিকে, আচ্ছা কারটা জিজ্ঞাসা করেছে? দিয়া। দিয়া কোথায় বসে আছে? এল এর ঠিক বাম দিকে, হ্যাঁ এটা ঠিক। তারপরে কি বলছে? জি এর বাম দিকে তৃতীয় স্থানে, জি এর বাম দিকে তৃতীয় স্থানে, হ্যাঁ এটাও ঠিক। তারপরে কি বলছে? লিয়া এর বাম দিকে দ্বিতীয় স্থানে, দেখো লিয়া এর বাম দিকে দ্বিতীয় স্থানে, এটাও ঠিক, সব করা ঠিক, উপরের সব করা ঠিক। যেহেতু সবকটা ঠিক অপশানে দেখেছো তুমি, তাহলে তুমি পুরো সবকটাই বের করার চেষ্টা করবে। তার পরের প্রশ্নটা দেখে নি কি বলছে। বলছে যে 6টি ব্যাগ PQRSTU একটি র্যাকে রাখা আছে, 6খানা ব্যাগ। বলছে যে বিবৃতি কি বলছে? ইউ ব্যাগে বই আছে এবং সেটি জুটের, জুটের মানে কি? পাটের তৈরি, হ্যাঁ পাট দিয়ে তৈরি। তাহলে ইউ ব্যাগে কি আছে? ইউ ব্যাগে আছে বই, আর এইটা হলো পাট দিয়ে তৈরি, পাট বা জুট দিয়ে তৈরি, হ্যাঁ। এরপরে কি বলছে দেখো, পাট দিয়ে তৈরি, হ্যাঁ। তারপরে কি লেখা আছে দেখো, পি ও টি ব্যাগ চামড়ার, পি আর টি ব্যাগ কি বলে দিয়েছে? পি আর টি এরা নাকি চামড়ার ব্যাগ, চামড়া। আর কি বলছে? এই দুটির মধ্যে শুধুমাত্র একটিতে, ভালো করে বোঝো, শুধুমাত্র একটিতে কি আছে? কলম। তাহলে যে কোনো একটাই আছে এখানে কলম, একটিতে কলম, একটিতে আছে কলম, লিখে রাখলাম পাশে। মাত্র 2টি ব্যাগে বই আছে, বই তো অলরেডি একটা হয়ে গেছে, আর এখানেও একটা হতে পারে বা অন্য আরেক জায়গাতেও হতে পারে। তাহলে ইউপিটি তো গেল, এখনো পড়ে আছে কারা কারা? ইউপিটি। আচ্ছা ইউপিটি ব্যাগ কোথায় গেল? ইউপিটি ব্যাগ চলে গেল, এখনো অনেকগুলো ব্যাগই আছে। চলো, বলছে মাত্র 2টি ব্যাগে কিন্তু বই আছে, এটা পড়লাম পয়েন্টটা। শুধু কিউ ব্যাগেই জুতো আছে, আচ্ছা কিউ ব্যাগে শুধু কিউ ব্যাগেই জুতো আছে, কিউ ব্যাগেই জুতো, তাহলে জুতো কিন্তু আমার কনফার্ম হয়ে গেল কিউ ব্যাগে, আর কোথাও জুতো নেই। এস আর আর ব্যাগে বই নেই, আচ্ছা এস আর যে আর ব্যাগ, এখানে তো বই নেই, এখানে বই কিন্তু নেই, তাহলে এখানেও বই নেই, এখানে শুধু জুতো, তার মানে বই এখানে তো একটা আছে, আর পি আর টি এর মধ্যে যে কোনো একটাতে বই আছে, এইটুকু কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ। 3টির বেশি ব্যাগ কিন্তু জুটের, 3টির বেশি ব্যাগ জুটের, আচ্ছা এরা তো সব চামড়ার, এটা চামড়ার, এটাও জুট, তাহলে বলবো, আর এটা এদের মধ্যেও কোনো একটা জুট হয়তো হবে। 3টির বেশি যেহেতু বলছে, তাহলে এক, এই একটা জুট, এই একটা জুট কিউ, আর এখানে দুটো, সবকটাই জুটের করে দাও। বলছে যে কোন ব্যাগ বা ব্যাগগুলো জুটের এবং তাতে কলম আছে? কোন ব্যাগ বা ব্যাগগুলো জুটের এবং তাতে কলম আছে? বেশ, কলম আছে,
আচ্ছা, আচ্ছা। এখানে বই নেই, তার মানে এখানেই কলম আছে এবং এটা তো জুটের হবেই, বলেই দিয়েছে আগে। তাহলে জুট এবং কলম দুটোই কিন্তু এখানে থাকতে পারে। এস আর আর এ। বই যেহেতু নেই, তাই তো? তাহলে এস আর আর কোথায়? এস আর আর হলো এইখানে। এস আর আর এ কিন্তু কি বলবো আমি? কলম কিন্তু আছে। বই যেহেতু নেই। আচ্ছা ২৬ দাগের প্রশ্ন কি বলছে? ১,২৮৮২ তারপরে এখানে কত? আচ্ছা এখানে গ্যাপটা একটু বের করার চেষ্টা করি। ১,১৮০০ তাই না? এখানের গ্যাপটা কত বলছে? ২৮০০ আর ৮২০০ তার মানে ৮ আর ৪ এ ১২, ৩, ৫ আর ৩ ৫৪০০। বেশ তারপরে দেখো এখানে যদি আমি দেখি তাহলে এই জিনিসটাই কত গুণ হয়েছে? ৩ গুণ। তাহলে পরেরটাতে যদি ৩ গুণ করি ৩ ৪ ই ১২ ২ হাতে থাকলো ১ ৩ ৫ ১৫ ১৬ ১৬,২০০ যদি যোগ করি এর সাথে ৮,২০০ র সাথে ১৬,২০০ তার মানে ৩ ৮ ২৪,৪০০ আছে অপশানে? হ্যাঁ ২৪,৪০০ আছে। অপশান সি হলো সঠিক অ্যান্সার। এভাবে এটা করতে হবে। এইবার আমাদের একটা প্রশ্ন যেটা রয়ে গেছিল সেটা হলো ফোরকাস্টের কোশ্চেনটা। আচ্ছা, এখানে আ একটুখানি মুছে দিই এটা। উম চলো দেখি আরেকবার করে দেখা যাক কি বলছে। ফোরকাস্ট শব্দটাকে আরেকবার লিখি FORECAST বলছে ফোরকাস্ট শব্দটির কি বলছে যেন বাম দিক থেকে দ্বিতীয়, বাম দিক থেকে দ্বিতীয়। আচ্ছা বাম দিক থেকে দ্বিতীয় মানে ও তে আছে ১৫ নম্বরে বসে আছে আর ডান দিক থেকে তৃতীয়। ডান দিক থেকে তৃতীয় মানে এ এটা ১ নম্বরে বসে আছে। আচ্ছা এরা দুজন যে রয়েছে তারা দুজনেই কি স্বরবর্ণ। আচ্ছা স্বরবর্ণকে তারপরে গিয়ে তোমরা অ্যান্সার কি দেখবে এবং তোমরা মিলিয়ে নেবে তোমার স্কোর কত হলো। আর যেটাই প্রবলেম সেটার সাথে ভিডিও চালিয়ে নিয়ে তোমরা কিন্তু দেখে নেবে যে তোমার মানে কোথায় কি সমস্যা হয়েছিল। তাহলে আমাদের এই ব্যাচে যারা এখনো মানে যারা যুক্ত হতে চায় তোমার বন্ধু-বান্ধবী মাত্র কিন্তু বলবে যে তাদেরকে মাত্র ৳১১৯৯ কিন্তু ফুল কোর্স করানো হচ্ছে। ঠিক আছে? যেটা কিন্তু ১ বছর ধরে চলবে ক্লাস এবং ২ বছরে এর ভ্যালিডিটি কিন্তু থাকবে। মানে ১ বছরে ক্লাস পুরো শেষ করব আমি। ঠিক আছে? যতগুলো সাবজেক্ট আছে ৪ টে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ এবং তারপরে ১ বছরের সে ভ্যালিডিটি পাবে। যে ভ্যালিডিটিতে সে কিন্তু পুরো ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবে, হ্যাঁ? এবং তুমি আমার কাছ থেকে এইটুকু আশা রাখতেই পারো যে ১ বছরের পরে গিয়েও কিন্তু সেখানে আপডেটেড কনটেন্ট কিছু পাবে। মানে একবার কোর্স কিনলে সে কিন্তু আমার কাছ থেকে এট লিস্ট ২ বছরের একটা দারুণ সহযোগিতা কিন্তু পাবে। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।